আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বলে জানালেন তারেক রহমান। লন্ডনে বিমানবন্দরে বিদায় জানাতে না যেতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ। ওসমান হাদিকে হত্যা চেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের বাবা মা গ্রেফতার। গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। ফ্যাসিস্টরা আর ফিরতে পারবে না জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের ঐতিহাসিক মুহূর্ত মন্তব্য। হৃদয়ে লাল সবুজ বিজয়ের 54 বছর স্লোগানে চ্যানেল আই প্রাঙ্গণে বিজয় দিবস উদযাপন। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে অবিচল থাকার প্রত্যয়। এবং ইংরেজি ভাষায় অনুবাদ হল প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস বাগানের নাম মালনী ছড়া। আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার প্রয়াস মন্তব্য। দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা জানান। লন্ডনের সিটি প্যাভিলিয়নে মহান বিজয় দিবস উদযাপন ও যুক্তরাজ্যে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন তিনি। দেশে ফেরার আগে এটাই লন্ডনে তার শেষ কর্মসূচি। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তারেক রহমান। যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের প্রবাসী, বিশেষ করে যারা জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করেন, আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার পরিবারের দলের বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন, সমর্থন জুগিয়েছেন। আজকে বিশেষ করে লন্ডনে যারা আছেন, বিশেষ করে তোমরা যারা ইয়াং আছো, ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছ, প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ, 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা, কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। যারা এয়ারপোর্টে যাবেন না, যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। আর আমার মানা করা সত্ত্বেও, আমার অনুরোধ করার পরেও যারা যাবেন, আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের বাবা ও মাকে গ্রেফতার করেছে র্যাব। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব 10 জানিয়েছে, 16 ডিসেম্বর ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিংয়ে অভিযান চালিয়ে আসামি ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে গ্রেফতার করা হয়। র্যাব বলছে, আসামি শুটার ফয়সাল ঘটনার দিন রাজধানীর আগারগাঁওয়ে তার বোন জেসমিন আক্তারের বাসায় বাবা মার সাথে দেখা করেন। গ্রেফতার দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গুলির ঘটনায় ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল ও গোলাবারুদ নরসিংদীর একটি বিল থেকে উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় ফয়সাল নামে একজনকে আটক করা হয়েছে। এদিকে মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব 2 জানিয়েছে, আসামি ফয়সালের বোনের বাসা ও ফাঁকা স্থান থেকে 2টি ম্যাগাজিন, 11টি গুলি ও মোবাইল সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এবার বিজয়ের মাস ডিসেম্বর। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত হবে এবারের নির্বাচন ও গণভোট।
এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। তিনি বলেন, ফ্যাসিস্ট ও টেরোরিস্টরা অস্থিরতা সৃষ্টি করতে চায়, তবে তারা এদেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক অনুপ্রেরণা ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রিয় দেশবাসী, শিশু মহান বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন, বেতার সহ সব বেসরকারি টেলিভিশন ভাষণটি সরাসরি সম্প্রচার করে। বিশ্বজুড়ে বসবাস করা সব বাংলাদেশিকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতার জন্য আত্মত্যাগ করা বীর যোদ্ধা ও শহীদদের। প্রধান উপদেষ্টা বলেন, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেরোরিস্টদের সব অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে। শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। অধ্যাপক ইউনূস বলেন, পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছেন তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। আমরা তরুণদের রক্ষা করব। এখানে পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছে তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। উৎসবমুখর শান্তিপূর্ণ নির্বাচন করে আমরা সবাই মিলে দেশের উপর আমাদের পরিপূর্ণ দখল প্রতিষ্ঠিত করব। নির্বাচন অবধি আর বাকি মাত্র 2 মাস। আমরা তাদের উপর নজর রাখব এবং বাকি দিনের প্রতিটি দিন উৎসবমুখর করে রাখব। আসন্ন নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত, মন্তব্য প্রধান উপদেষ্টার। এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ভর করবে গণভোটের ফলাফলের উপরে। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব আমাদের সবার। আপনাদের মূল্যবান ভোটেই আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই ভোটকে শুধু কাগজে একটা সিল মারার আনুষ্ঠানিকতা হিসেবে দেখলে হবে না, বরং এটি হবে নতুন রাষ্ট্র বিনির্মাণে আপনার সক্রিয় অংশগ্রহণ। যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা দেশের মানুষের স্বাধীনতা হরণকারী, তারা নাগরিকদের দুশ্মন। প্রধান উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক উত্তরণের পথে যে নবযাত্রা সূচিত হয়েছে তা এগিয়ে নেয়াই সম্মিলিত দায়িত্ব। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। হৃদয়ে লাল সবুজ, বিজয়ের 54 বছর, এই স্লোগানে চ্যানেল আই প্রাঙ্গণে উদযাপিত হল বিজয় দিবস 2025। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দৃঢ়ভাবে অবিচল থাকার প্রত্যয় উপস্থিতিদের। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদ, বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধাদের স্মরণে চ্যানেল আই প্রাঙ্গণে বিজয় দিবসের বিশেষ আয়োজন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা অবিচল থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করতে লড়াই করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয় অনুষ্ঠান স্থল থেকে। সম্মানিত করা হয় সারা দেশ থেকে আসা 10 জন মুক্তিযোদ্ধাকে। বাংলাদেশ শান্তির বাংলাদেশ, যেই বাংলাদেশে স্বাধীনভাবে ঘুমাতে পারবে মানুষ, শান্তিভাবে ঘুমাতে পারবে, সেই বাংলাদেশ আমরা চাই। এই খুন খারাপি, মারামারি, এটার জন্য আমরা যুদ্ধ করি নাই। শান্তির দেশ দেখলে মুক্তিযোদ্ধারা শান্তি পাবে। 2025 সালের বিজয় দিবসের দিনে এই যে মজুমদার সাহেব যে আয়োজনের অনুষ্ঠান করছে, এই জন্য আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। তোমার বসে থাকার সময় না, তুমি ভারত চলে যাও, দেশের জন্য কিছু করো। আমার মা নেই, স্বাধীনতার সময় এসে দেখি মা মৃত্যুর শয্যায়, আমি তাকে জীবিত পাইনি। ঢাকার নন্দীপাড়া শেখের জায়গা যেটা, এখানে আমাদের শেষ যুদ্ধটা হয় 11ই ডিসেম্বর। এখানে প্রায় 500-র উপরে আর্মি এসে আমাদের আক্রমণ করে। সেখানে আমরা আল্লাহর অশেষ রহমতে সেদিন 100-র উপরে আমরা
পাক আর্মি মারছিলাম। মহান মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে বহুদূর এগিয়ে যাবার প্রত্যয় তুলে ধরেন সবাই। এই বাংলাদেশের আত্মত্যাগ যারা করেছেন, যারা মুক্তিযোদ্ধা, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, তাদের কথা কিন্তু আমরা যদি ভুলে যাই তাহলে কিন্তু তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। সুতরাং ৭১কে ভুলে গিয়ে কোনো কিছুই কিন্তু এগোতে পারে না। ৭১ আমাদের চেতনা, ৭১ আমাদের সব কিছুর ঊর্ধ্বে, এবং ৭১কে ধারণ করেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের বিজয় শাশ্বত হোক, বিজয় চিরায়ত হোক, আমাদের মানুষের অধিকার অর্জিত হোক, আমাদের স্বাধীনতা সুরক্ষিত হোক। আজকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা যেখানে আছেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ৭১-এর মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুদেরকে আর কোনোভাবেই সহ্য করা যাবে না। আমি অত্যন্ত গর্বিত এবং পুলকিত বোধ করছি একঝাঁক বীর মুক্তিযোদ্ধাদের সাথে দাঁড়িয়ে কথা বলতে। এটি কারো একার নয়, এটি 18 কোটি মানুষের বাংলাদেশ। আমরা আমাদের এই ধনধান্যে পুষ্পে ভরা এই সোনার বাংলাদেশকে আবারও আমাদের সমৃদ্ধ করতে চাই। সাংস্কৃতিক আয়োজনে ছিল চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের পরিবেশনা। দেশাত্মবোধক গান, কবিতা, নাচ সহ নানা আয়োজনে উদযাপিত হয় বিজয়ের উচ্ছ্বাস। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থী শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। আমি দেব না অবুঝ সবুজ সোনালি রূপালি গলার গান। তোমায় দেখে দেখে আসি না ফিরে, তোমার দুয়ার আদি খুলে গেছে সোনার মন্দিরে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। ৫৫তম বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানোর পাশাপাশি ৭১-এর চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বর্ণিল আয়োজনে মুখরিত হয়েছে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গণ। সে সময় উন্নয়ন রাষ্ট্রের ধারণা সামনে রেখে স্বাধীনতার প্রকৃত চেতনায় দেশ পুনর্গঠন ও বিনির্মাণের তাগিদ মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের। বিস্তারিত আলিমাল রাজের রিপোর্টে। ১৬ই ডিসেম্বর ১৯৭১। অজস্র প্রাণ ও অসীম ত্যাগের বিনিময়ে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে অর্জিত হয় মহিমান্বিত বিজয়। সূচনা হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে। বিজয়ের ৫৫তম দিবসকে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসনের বর্ণিল আয়োজন। জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন বাহিনীর ৬টি দল ও ৫৬ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ এবং মনোজ্ঞ ডিসপ্লেতে ফুটে ওঠে লাল সবুজের বিজয়গাথা। উঠে আসে সমৃদ্ধ দেশ বিনির্মাণের প্রত্যাশা। বিজয়ের ৫৫তম দিবসে এসেও দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত না হয় আক্ষেপ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধাগণ। আমরা যে স্বাধীন করছি, আমরা কিভাবে স্বাধীন করছি, আমরা কত কষ্ট করছি, আমরা কেন গেছি মুক্তিযুদ্ধে। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে হবে। মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে মূল্যায়ন করা উচিত ছিল সেটা করা হয় নাই। মুক্তিযোদ্ধা চেতনা বিক্রি করে এতদিন চলা হয়েছে। প্রতিটি মুক্তিযোদ্ধা যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছিল ১৯৭১ সালে, সে প্রত্যাশা এখনো পূরণ হয়নি। তারা চায় একটি স্বাধীন, সার্বভৌম এবং বাক স্বাধীনতা নিয়ে স্বনির্ভর বাংলাদেশ। নির্ধারিত আয়োজনে জাতীয় সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গকে সংবর্ধনা দেওয়ার মাধ্যমে উঠে আসে তাদের প্রতি জাতির রক্তের ঋণ ও বীরত্বগাথা। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, ২ লক্ষ মহামান্য সংগ্রামের বিনিময়ে আমরা অর্জিত এই দেশ। আমরা তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি আজকের দিনে। আমাদের যে ক্ষতি হয়েছিল সেটা কিন্তু আমাদের স্মৃতি ভরেই থাকবে। ১৬ই ডিসেম্বরের চূড়ান্ত বিজয়, যেই বিজয়ের কারণে কিন্তু আজকে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি কিংবা বসে রয়েছি, এবং এই মাটি আমরা
পেতাম না যদি সবাই আমাদের হাত এক না হতো। আজকে 54 বছর হয়ে গেল, তারপরে কিন্তু যে ধরনের ব্যবস্থাপনা আমরা ভেবেছিলাম বাংলাদেশে হবে, আমরা কিন্তু সেটা এখনও অর্জন করতে পারিনি। যেই মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছে, যে মা বোনরা রক্ত দিয়েছে এই দেশের জন্য, তাদের রক্তের সাথে কিন্তু বেইমানি হয়ে যাবে যদি আমরা এগিয়ে না আসি। আমাদেরই কিন্তু দেশ, এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। ৭১-এর মতো আমরা সবাই যখন এগিয়ে আসব, তখনই কিন্তু এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। সব বিষয়ে অনেক চ্যালেঞ্জ আছে, এই ইস্যুগুলোতে অনেক চ্যালেঞ্জ আছে, অনেক ইস্যু আছে যেগুলো অ্যাড্রেস করা দরকার। আমরা আপনাদের সাথে ইস্যুগুলো নিয়ে কাজ করব। আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই এবং আমরা এটা কনফার্ম করতে চাই আপনাদের কাছে যে আপনি যতক্ষণ ঢাকা জেলা প্রশাসনের সাথে কোনো বিষয়ে যোগাযোগ করছেন, কথা বলছেন, আমরা নিশ্চিত করব যে আপনাকে যথাযথ সম্মান প্রদর্শন করা হচ্ছে। এটি আমাদের রেড লাইন, এটা ক্রস হবে না। বিশ্লেষকরা বলছেন, বিজয়ের দিনে বিচিত্র বিশেষ আয়োজনই পর্যাপ্ত নয়, বরং স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে প্রয়োজন সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র ও আইনের শাসন। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026। বাংলাদেশের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস। মঙ্গলবার ইইউ এর সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। ইভার্স ইজাবস বলেন, বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের নেতৃত্ব পেয়ে সম্মানিত বোধ করছেন তিনি। এই মিশন নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন তুলে ধরবে। এবার অন্যান্য সংবাদ। ইংরেজি ভাষায় অনুদিত হলো প্রয়াত প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস বাগানের নাম মালনীছড়া। দ্য গার্ডেন নেমড মালনীছড়া নামে উপন্যাসটি অনুবাদ করেছেন লেখক মুজাফফর হোসেন। তিনি বলেন, বইটিতে মুক্তিযুদ্ধের গল্পটি যেভাবে উঠে এসেছে সেটি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই তার এই প্রয়াস। সুলতানা হিমুর রিপোর্ট। বাংলা কথা সাহিত্যের জগতে যার নাম দখল করে আছে অনন্য এক স্থান, তিনি রাবেয়া খাতুন। 50 বছরেরও বেশি সময় ধরে তার সৃষ্টিশীলতা সমৃদ্ধ করেছে বাংলা সাহিত্যকে। উপন্যাস, ছোট গল্প, ভ্রমণ কাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথা, সাহিত্যের প্রায় সব শাখায় রয়েছে তার পদচ্ছাপ। তার লেখনীকে অবলম্বন করে নির্মিত হয়েছে অনেক চলচ্চিত্র, নাটক এবং টেলিফিল্ম। প্রয়াত রাবেয়া খাতুনের এক অনন্য সৃষ্টি বাগানের নাম মালনীছড়া। দ্য গার্ডেন নেমড মালনীছড়া নামে অনুবাদ হয়েছে উপন্যাসটি। গার্ডেন নেমড মালনীছড়া, এইটি সিলেকশনের কারণ হচ্ছে বিশেষত তার সাহিত্যের একটা বড় অংশ আসলে মুক্তিযুদ্ধের সাহিত্য। আমরা রাবেয়া খাতুনকে যদি দেখি, এবং মুক্তিযুদ্ধেও একটা বড় জায়গা আমাদের সাহিত্যের, আমাদের ইতিহাসের, আমাদের সমস্ত অস্তিত্বেরই। সেই সময় আবার সিলেটে একটা চা বাগান, সেইখানে কিছু মানুষ আছে এবং তারা কিভাবে আক্রান্ত হলো সেই গল্পটা, এবং একই সঙ্গে চা শ্রমিকদের বাড়িঘর, তাদের বস্তি, তাদের আবাসস্থল সব পুড়িয়ে দিচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী। তো এই বিভৎসতা, এবং আমরা শেষ পর্যন্ত দেখলাম যে বাংলাতে যদি দেখি যে শেষ পর্যন্ত আর কেউই বেঁচে থাকতে পারছে না। এরকম একটা নৃশংসতার গল্প মুক্তিযুদ্ধের। শুরুতে মনে হবে একটি প্রেমের গল্প, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখব যে আসলে এই দেশের কোনো মানুষের জীবনই আসলে মুক্তিযুদ্ধের যে বিভৎসতা তার বাইরে ছিল না, কোনো না কোনোভাবে প্রত্যেকেই আক্রান্ত হয়েছে। তরুণ বয়সেই মৌলিক সাহিত্যের নানা পুরস্কারে ভূষিত মুজাফফর হোসেনের মতে, বাংলা সাহিত্য যে কতটা সমৃদ্ধ হয়েছে তা অনুবাদের অভাবে বিশ্ব সাহিত্যে উঠে আসেনি। নানান দিক দিয়ে আমাদের পরিচিতি বৈশ্বিকভাবে হয়েছে, কিন্তু লিটারেচারের মতো একটা পাওয়ারফুল সফট পাওয়ার যদি বলি, বা কালচার ইন জেনারেল, সেইটার আইডেন্টিটি আমাদের হয়নি। সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের প্রচুর কাজ করতে হবে, আমাদের অনেক কাজ করতে হবে, যে আমাদের সাহিত্যের বিশেষত ইংরেজি ট্রান্সলেশন, তারপর অন্যান্য ভাষার অনুবাদের ক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রসিদ্ধ সাহিত্যকর্ম অনুবাদ করে বিশ্ব দরবারে বাংলা সাহিত্যের মর্যাদা আরও প্রসারিত করে তুলতে পারে, এমনটাই মত মুজাফফর হোসেনের। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।
বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় বিশিষ্টজনদের সম্মাননা দিয়েছে এশিয়ান জার্নালিস্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ফোরাম। রাজধানীর একটি হোটেলে এই সম্মাননার আয়োজন করা হয়। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অবদান রাখায় সম্মাননা পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর চৌধুরী হাসান সরওয়ার্দী। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য সম্মাননা তুলে দেওয়া হয় বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌসারাকে। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিনিয়র সাংবাদিকদের সাথে সম্মাননা পেয়েছেন চ্যানেল আইয়ের জার্মান প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে 40 জনকে এই সম্মাননা প্রদান করা হয়। এর আগে সংগঠনের পক্ষ থেকে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চলে সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় চাষিরা। শীত মৌসুম শুরু হওয়ায় মাঝের চর সহ আশেপাশের চরগুলোর উর্বর জমিতে শুরু হয়েছে নানান ধরনের সবজি চাষ। এবার প্রকৃতি সংবাদ। বর্জ্য অব্যবস্থাপনায় চরম দুর্ভোগে মেহেরপুর পৌরবাসী। যথাসময়ে বর্জ্য অপসারণ না করায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে পৌরসভা। যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে থাকায় দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতায় দীর্ঘ হচ্ছে জনদুর্ভোগ। তবে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বলে জানালেন তারেক রহমান। লন্ডনে বিমানবন্দরে বিদায় জানাতে না যেতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ। ওসমান হাদিকে হত্যা চেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের বাবা মা গ্রেফতার। গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। ফ্যাসিস্টরা আর ফিরতে পারবে না, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের ঐতিহাসিক মুহূর্ত মন্তব্য। হৃদয়ের লাল সবুজ, বিজয়ের 54 বছর স্লোগানে চ্যানেল আই প্রাঙ্গণে বিজয় দিবস উদযাপন। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে অবিচল থাকার প্রত্যয়। এবং ইংরেজি ভাষায় অনুবাদ হলো প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস বাগানের নাম মালনী ছড়া। আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার প্রয়াস মন্তব্য। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।